This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, TV9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই দুপুরের সুপার প্রাইম টাইমে। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল, এবং আজ শুরুতে ফুল অ্যান্ড ফাইনালে সেই খবরই আমরা চোখ রাখবো। ইতিমধ্যেই আপনারা সেই ছবি ক্রমাগত দেখছেন। কোচবিহারের ঘোকসাডাঙ্গায় শুভেন্দুর কনভয় হামলা। মধুকল্পিতার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আজকে সেই ছবি দেখাবো আপনাদের। কোচবিহারের ঘোকসাডাঙ্গায় শুভেন্দুর কনভয় হামলা, পুলিশের সামনে, একেবারে পুলিশের সামনে। সেই ছবি দেখলেই পরিষ্কার, বর্ণনার প্রয়োজন পড়ে না। ইট বাঁশ দিয়ে কিভাবে হামলা হয়েছে। শুভেন্দুর গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, কালো পতাকা দিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। তুমুল উত্তেজনা এলাকায়। এই ঘটনার পর শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাবো। আমি পিসিআরকে বলবো শোনাতে। শুভেন্দু অধিকারী এই ঘটনার পর নিজে দেখিয়েছেন যে কিভাবে তার গাড়ির ওপর হামলা চালানো হয়। শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতর থেকে তোলা ছবি দেখছেন এই মুহূর্তে। শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতর থেকে তোলা ছবি, হামলার মুহূর্তের সেই সময়কার ছবি। এরপর কাঠের মোটা বাটা এই গাড়ির পিছনে এই দেখো পাথর এই যে বুলেট প্রুফ গাড়ি ভেঙেছে। আর এখানে ধপা ধপ এটা বুলেট প্রুফ গাড়ি নিশ্চিত প্রামাণিকের। তার গাড়িতে উঠেছিলাম বলে এইখানে 20 বার বাঁশ আর কাঠের মোটা বাটাম দিয়ে এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে। পাথর দিয়ে ভেঙেছিলাম এই পুরো, দেখুন পাথর দিয়ে ভেঙেছে। দেখুন, আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতেন, আমি তো বাগডোগরা থেকে রেন্টাল কারে এসেছিলাম, ওই গাড়িটা থাকতো নাকি কিছু। আমরা আপনাদেরকে যে ছবিটা লাগাতার দেখাচ্ছি, যে ছবিটা দেখলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে শুভজিৎ, যে গাড়ির ভেতরে বিরোধী দলনেতা আর বাইরে থেকে হামলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো পুলিশ কি করছিল, পুলিশ সেখানে কোথায় গেল, কোথায় দেখা পাওয়া যাচ্ছে না কেন পুলিশের। আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, আজকে যে শুভেন্দু অধিকারী তিনি যে যাবেন কোচবিহারে, এটা পূর্ব নির্ধারিত ছিল, তা সত্ত্বেও পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা কেন নয়, এটা নিয়ে তো সবথেকে বড় প্রশ্ন উঠছে। একেবারেই তাই, এবং এক্ষেত্রে কোচবিহার পুলিশ সুপার কি উত্তর দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। তার কারণ গতকালই শুভেন্দু অধিকারীর আইনজীবী অনিশ মুখার্জি রাজ্য পুলিশের ডিজিপি এবং রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তিনজনকেই তারা ইমেল মারফত জানিয়েছিলেন যে আদালতের নির্দেশ মোতাবেক শুভেন্দু অধিকারী কোচবিহার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে যাবেন। তার সঙ্গে থাকবেন আরও 4 জন বিধায়ক। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি পূর্ব নির্ধারিত, পুলিশও জানত। এমনকি পুলিশের কাছেও এই খবর ছিল যে তৃণমূল কংগ্রেস 19টি জায়গায় কোচবিহারে তারা বিক্ষোভ কর্মসূচি নেবে, এবং যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয়ও যাবে সেই জায়গায় যে ছবি সামনে আসছে, যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের দলীয় পতাকা নিয়ে, কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ইট ছুটছে। জানতে চাইবো, এই যে কোচবিহারে আজকে শুভেন্দু অধিকারী কর্মসূচি, এই বিষয়ে কোর্টেরও একটি নির্দেশ ছিল, এবং সেই নির্দেশকে উল্লেখ করে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই চিঠি দিয়েছেন। সেই নির্দেশে ঠিক কি বলা ছিল সেটা তোমার থেকে জানতে চাইবো একবার। যখন নির্দেশে যেটা বলা ছিল, যেহেতু শুভেন্দু অধিকারীরা প্রথমে এই কর্মসূচিতে ঠিক করেছিলেন যে কোচবিহারের পুলিশ সুপারের কাছে তারা যাবেন, তাদের দলের 3 বিধায়ক নিখিল রঞ্জন দে, বরেন বর্মন এবং সুশীল বর্মনের ওপরে যে হামলা হয়েছে তা নিয়ে তারা কোচবিহার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেবেন। সঙ্গে থাকবেন পরিষদীয় দলের সকল সদস্য, অর্থাৎ 65 জন বিধায়ক। পরবর্তীতে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে এই বিরাট পরিমাণে যদি নিরাপত্তারক্ষী নিয়ে এই বিধায়করা যান, তাহলে কোচবিহার
কোচবিহার শহরে যানজট হতে পারে, ফলে তারা অনুমতি দিচ্ছে না। শুভেন্দুবাবুদের তরফ থেকে বিশাল লামা, কালচিনির বিজেপি বিধায়ক তিনি আদালতে মামলা করেন এবং আদালত এই 5 জনের যাওয়ার অনুমতি দেন। যে 3 জন বিধায়ক আক্রান্ত হয়েছিলেন কোচবিহারে তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কালচিনির বিধায়ক বিশাল লামা। এই 5 জনের যাওয়ার কথা কোর্ট সেই নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশটাই যাতে পালন করা হয়, নির্দেশ মোতাবেক শুভেন্দুবাবুরা যাচ্ছেন, এই কথাই শুভেন্দু অধিকারীর আইনজীবী অনিশ মুখার্জি গতকাল সকালে 11:36, 11:42 এবং 11:44 এই 3 সময় তিনি রাজ্য পুলিশের ডিজিপি, রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তাদের কাছে জানান। কিন্তু তারপরেও আজকে পুলিশের নিরাপত্তা কেন ছিল না এবং যারা বিক্ষোভ করছিলেন তাদের হাতে কোথা থেকে, যখন তাদের হাতে বাঁশ দেখা যাচ্ছে, লাঠি দেখা যাচ্ছে, ইট পাথর এগুলো দেখা যাচ্ছে, তাহলে ওখানে থাকা পুলিশ কর্মীরা কি করছিলেন এবং পুলিশের ছবিটাও কিন্তু সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। তুমি থাকো আমাদের সঙ্গে প্রদীপ্ত। শুভজিৎ, এই যে বিরোধী দলনেতার উপর কোচবিহারে হামলা, সেই হামলার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক বিজেপির, দলকে পথে নামতে নির্দেশ রাজ্য বিজেপি সভাপতির, বুথে বুথে বিজেপি কর্মীদের প্রতিবাদের নির্দেশ। আরো একবার জানাবো আপনাদেরকে, কোচবিহারে বিরোধী দলনেতার গাড়িতে হামলা, রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক বিজেপি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর, দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, এই মুহূর্তে বারাসাতের কি ছবি? দেখো, কলোনি মোড় অবরুদ্ধ হয়ে রয়েছে। বিজেপির প্রতিনিধি, বিশেষ করে যুবা মোর্চা, তারা অবরোধে বসেছেন। তাদের যে বক্তব্য, শুভেন্দু অধিকারীর ওপরে যেভাবে হামলা হয়েছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন। বিরোধী দলনেতার উপরে কেন আক্রমণ হলো সেই নিয়েই কিন্তু তারা এই আন্দোলনে বসেছেন এবং যুব মোর্চার প্রতিনিধিরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি কি শুনবো, কেন আপনারা অবরোধ করছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যে একজন ক্যাবিনেট র্যাঙ্ক বহন করে তার উপর অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আক্রমণ করেছে কোচবিহারে। তিনি সভা করতে গেছিলেন। দোষটা কি শুভেন্দু অধিকারীর? কারণ তিনি পশ্চিমবঙ্গের কথা বলছে, তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলছে। তিনি বলেছেন যে ভোটার সংশোধনে 1 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাদ যাবে, তার জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সমস্ত পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা রয়েছে তারা বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে। আমরা পুলিশ প্রশাসনকে, আমরা রাজ্য সরকারকে বলতে চাইছি যে বিরোধী দলনেতা অনেক দূরের কথা, বিজেপির একজন কার্যকর্তার উপর আক্রমণ হলে আমরা সমগ্র পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেবো। বুঝতে পারছো, অবরোধকারীরা অবরোধ করেছেন। আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, কেন আপনারা অবরোধ করছেন? পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে এই যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের দিয়ে যে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করিয়েছে, তারই প্রতিবাদে আজকে বারাসাতে আমরা রাস্তা অবরোধ করেছি। এবং যদি এটা দীর্ঘদিন ধরে এই একই রকম চলতে থাকে, এই আন্দোলন আমাদের বৃহৎ থেকে বৃহত্তর জায়গায় যাবে। বুঝতে পারছো, বিজেপির যুব মোর্চা, অর্থাৎ বোঝা যাচ্ছে আন্দোলনটা তারা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। শুভজিৎ, এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গার ছবিটা দেখাচ্ছি। একদিকে যখন কোচবিহারে হামলা হয়েছিল সেই মুহূর্তের ছবি, এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিটাও দেখাচ্ছি। শুভজিৎ, একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং আজকে যেই মুহূর্তে হামলা হয়েছিল শুভেন্দু অধিকারীর গাড়ির, সব থেকে বড় করে সেই ছবিটা আমরা দেখছি এই মুহূর্তে তার গাড়িতে, এবং তার গাড়ির ভেতর থেকে ছবি আমরা দেখিয়েছিলাম। বাঁশ লাঠি দিয়ে তাড়া করা হয়, স্লোগান দেওয়া হয়, চোর চোর বলে কালো পতাকা দেখানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। একেবারে পুলিশের সামনে এই ঘটনা ঘটে। নিরাপত্তা কোথায় প্রশ্ন উঠছে। আমার সহকর্মী সুমন কল্যাণ আরও একবার আমাদের সঙ্গে রয়েছে। সুমন, আমি জানতে চাইবো যে এই ঘটনা যখন ঘটলো, পুলিশের সামনে ঘটলো, অনেকগুলো ক্যামেরার সামনে ঘটলো, গাড়ির ভেতর থেকেও ছবি তোলা হলো, এখনো পর্যন্ত এই ঘটনা ঘটানোর পর যারা এই ঘটনা ঘটিয়েছেন কোনো রকম ব্যবস্থা? একেবারেই বলছি তোমাকে যে এখনো পর্যন্ত তেমন কোনো খবর কিন্তু আমরা পাইনি। শুভেন্দু অধিকারী তার যে ভাঙা বুলেট প্রুফ যে গাড়িটা ছিল সেই গাড়ি নিয়ে এসপি অফিসে গিয়েছিলেন, এসপিকে ডেপুটেশন দিয়েছিলেন। এই মুহূর্তে জেলা পার্টির অফিসে তিনি এসছেন, যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। কিন্তু যে বিষয়টা আজকে ঘটনার পর ঘটেছে সেই ঘটনা নিয়ে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ আমরা কিন্তু দেখতে পারিনি। আর পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়েছে বেশ কিছু ধরেই, সেটাও কিন্তু এক প্রকার বলাই যায় যে আগে থেকেই কিন্তু একটা সুমন কল্যাণ, তোমার কথা খুব পরিষ্কার শোনা যাচ্ছে না, তার কারণ আশপাশের আওয়াজ খুব বেশি পরিমাণে আসছে। বুঝতেই পারছি যে এখনো পর্যন্ত এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, কিন্তু পুলিশের সামনে, প্রশাসনের সামনে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা কিভাবে এত সাহস পেলেন, এত দুঃসাহসী প্রশ্ন তো উঠছেই।
কিন্তু ঠিক যেভাবে ঘটনাটা ঘটেছে, আপনারা 5টা আলাদা আলাদা ভিজুয়ালস এই মুহূর্তে দেখছেন, দেখলেই বুঝতে পারবেন যে আজকে কোচবিহারের ঘোকসাডাঙ্গায় শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর কিভাবে হামলা চালানো হয়। শুভেন্দু অধিকারী নিজে সেই বর্ণনা কিছুক্ষণ আগে দিচ্ছিলেন ক্যামেরার সামনে। আপনারা এই মুহূর্তে সেই হামলার মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি এই বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি এটি আরেকবার, এই ঘটনা আরেকবার প্রমাণ করলো যে একটি রাজ্যে যদি বিরোধী দলনেতা যদি ঘুরতে না পারেন, তাকে যদি তার সিকিউরিটির সাথে এই ধরনের ব্রিচ হয়, তাহলে পরে তো অত্যন্ত চিন্তার বিষয় যে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তারা কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তাই এসআইআর থেকে সমস্ত কিছু কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের করা উচিত বলে আমার মনে হয়, এবং এই কেন্দ্রীয় বাহিনী নামলে পরে দেখবেন এগুলো সব ঠান্ডা হয়ে যাবে, এবং আমরা প্রত্যেকটা হিসাব লিখে রাখছি ডায়েরিতে, কাউকে ছাড়া হবে না। এই যত গুন্ডা সন্ডা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা সব জন্তু জানোয়ার গুলো, তাদের সময় এলে আমরা আলিপুর জুতে বন্দি করে দেখানোর ব্যবস্থা করবো। আর এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আমাদের নজর রাখতেই হবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পত্র গৃহীত। আরো একবার জানাই আপনাদেরকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পত্র গৃহীত। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন। সৌরভ, বিস্তারিত জানাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত একটি চিঠিতে পদত্যাগ করতে চেয়েছিলেন, পদত্যাগ করেছিলেন চিফ হুইপ পদ থেকে লোকসভায় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের। সেই পদত্যাগপত্র গৃহীত হলো। খুব তাৎপর্যপূর্ণ, তার কারণে এই পদত্যাগপত্র দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নবনিযুক্ত দলনেতা হয়েছেন, তিনি তাকে ফোন করেন এবং তাকে 3-4 দিন অপেক্ষা করতে বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসবার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে এই কারণে তিনি চুপ করে থাকছেন। তারপরে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, এবং তারপরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেস টুইট করে জানিয়ে দিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্য সচেতকের পদ থেকে যে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছিলেন তা দল গ্রহণ করেছে, এবং নতুন মুখ্য সচিবের পদে আসলেন কাকলি ঘোষ দস্তিদার এবং ডেপুটি হিসেবে আসলেন শতাব্দী রায়। খুবই তাৎপর্যপূর্ণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে রেজিগনেশন দেন, পদত্যাগপত্র দেন, পাঠান দলকে। তারপরে জানান যে দলনেতা, নবনিযুক্ত দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন কয়েকদিন অপেক্ষা করতে। তার পদত্যাগপত্র গৃহীত হয় না। তারপরেই কিন্তু আবারও আজকে বেলাগাম টুইট করতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপরেই কিন্তু তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়ে দেয় তৃণমূল কংগ্রেস দল। এবং নতুন চিফ হুইপের পদে এলেন কাকলি ঘোষ দস্তিদার, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। ডেপুটি হলেন শতাব্দী রায়। খুবই তাৎপর্যপূর্ণ। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সৌরভ। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা ব্রেক করছে TV9 বাংলা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পত্র গৃহীত হলো। শুভজিৎ। একদমই তাই, এই মুহূর্তের সব থেকে বড় খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গৃহীত। আমরা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, কি বলবেন, কিভাবে দেখছেন এই পদত্যাগপত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গৃহীত হওয়ার সিদ্ধান্তকে? তৃণমূল কংগ্রেসের ভেতরের বিষয়, এ নিয়ে ভারতীয় জনতা পার্টির তো কিছু বলার নেই, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা দাবি করতেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, এবং সেই মতো দলের যখন তথাকথিতভাবে আপনাদের যুবরাজের সঙ্গে হীরক রানীর গোলমাল হচ্ছিল, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হীরক রানীর পক্ষেই ছিলেন। এখন ওদের দলীয় সমীকরণ কিভাবে বদলাচ্ছে, কাকে জোর করে ইস্তফা দেওয়াচ্ছে, কার ইস্তফাপত্র গ্রহণ করছে, কাকে নতুন পদে নিযুক্ত করছে, সেটা তাদের একান্ত বিষয়, তারাই বলতে পারবে। এ নিয়ে আমাদের বাড়তি কোনো আগ্রহ নেই। হ্যাঁ, তবে যত তৃণমূল কংগ্রেসে ইনসল পর্বে এ ধরনের ঘটনা ঘটে, আমরা যারা তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য মনস্থ করে রাজনৈতিক লড়াই করছে। ধন্যবাদ জগন্নাথবাবু। আবারও মহুয়া মৈত্রকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2023-এ সংসদে মহুয়ার পাশে দাঁড়ানোর কথা মনে করিয়ে সতীর্থকে নিশানা করলেন। আজ তিনি আমাকে নারী বিদ্বেষী বলে সেই সমর্থনের প্রতিদান দিচ্ছেন, যার কৃতজ্ঞতা বোধ নেই, তার পাশে দাঁড়ানোর জাতির কাছে ক্ষমা চাইছি। জনগণ মহুয়ার মন্তব্যগুলি দেখুক এবং বিচার করুক। সোশ্যাল মিডিয়ায় ঠিক এভাবেই পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পোস্টে মহুয়া তৃণমূলের সঙ্গেই
বিজেপি কংগ্রেসকেও ট্যাগ করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। I will request you kindly allow Mohua Moitro to be heard. That is the request I am going on making. Sir, if this is a disturbance, sir, when we speak, then no. Please. Against us would be privilege would be there. Against us everything would be there, and they will be going on disturbing everything every day. Sir, you see fundamental principles of law. অন্যদিকে আরো একবার কোচবিহারের ঘোকসাডাঙ্গায় আজ শুভেন্দু অধিকারীর কনভয় হামলা চালানোর ছবি দেখাবো আমরা। সেই পরিস্থিতি কিছুক্ষণ আগেই যেটা আপনাদের দেখাচ্ছিলাম, হামলার সময়কার ছবি দেখাচ্ছিলাম, পুলিশের সামনে ইট বাঁশ নিয়ে কিভাবে হামলা চালানো হয় সেই ছবি দেখিয়েছিলাম। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতর থেকে তোলা ছবি আপনাদের দেখাচ্ছি। শুভেন্দুর গাড়ির পিছনের কাজ ভেঙে গিয়েছে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে সেখানেই রয়েছে। সুমন, তুমি গোটা বিষয়টার সাক্ষী, প্রত্যক্ষদর্শী যাকে বলা যায়, এখন ওই এলাকায় পরিস্থিতি কি? এখনো পর্যন্ত এই ঘটনা ঘটার পর কোন কোন ক্ষেত্রে কি কি অভিঘাত নজরে আসছে? দেখো, সকাল থেকেই বিভিন্ন জায়গায় জমায়েত ছিল তৃণমূলীদের, এবং নিউ কুচবিহার স্টেশন থেকে শুরু করে ঘোকসাডাঙ্গা, খাগড়াবাড়ি, ঘুঘুমারি, একাধিক জায়গায় অন্তত 19 থেকে 20টা জায়গায় কিন্তু তৃণমূল তাদের কর্মসূচি পালন করছিল। এবং সকালে তারা ভেবেছিলেন যে নিউ কুচবিহার স্টেশন অর্থাৎ উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে বিজেপি নেতাকর্মীরা আসবেন। তারা যখন আসেননি, সেই নিউ কুচবিহার যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা খাগড়াবাড়িতে আসেন, এবং খাগড়াবাড়িতে এসে জমায়েত চলছিল। আর শুভেন্দু অধিকারী বাগডোগরা থেকে সরাসরি ফালাকাটা হয়ে যখন ঘোকসাডাঙ্গায় আসেন, প্রথমে ঘোকসাডাঙ্গা তার কনভয়কে আটকানোর চেষ্টা হয়, কালো পতাকা দেখানো হয়, সেখানে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারলেও খাগড়াবাড়ি মোড়ে এসে কিন্তু তিনি আক্রান্ত হন। এবং তিনি যে গাড়িটিতে ছিলেন, শিলিগুড়ি থেকে যে গাড়িটিতে রওনা হয়েছিলেন, নিশীথ প্রামাণিক অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি তাকে অ্যাডভাইস করেন যে কুচবিহারে গেলে তিনি যেন এই ভাড়ার গাড়িতে না যান, তিনি যেন তার বুলেট প্রুফ গাড়িতে যান। অর্থাৎ নিশীথ প্রামাণিকের সিকিউরিটির জন্য যে বুলেট প্রুফ গাড়িটি ছিল, সেই গাড়িটিতে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে উঠতে বলেন, এবং তার কথা মতোই শুভেন্দু অধিকারী নিজের গাড়িটা ছেড়ে বুলেট প্রুফ গাড়িতে ওঠেন। এবং খাগড়াবাড়ির মোড়ে আসার সাথে সাথেই কিন্তু দেখতে পাই যে সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু প্রথমে কালো পতাকা দেখানো হয়। একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, সকাল থেকে তোমার সঙ্গে কথা হচ্ছিল, যখন দেখা যাচ্ছিল স্টেশন থেকে শুরু করে যে সমস্ত জায়গা দিয়ে শুভেন্দু অধিকারী যাওয়ার কথা, সেই সমস্ত জায়গায় একেবারে আমরা এদিকে নজর রাখবো। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিছু বলছেন, শোনাবো আপনাদের। তাদের পাশে দাঁড়ানো, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা, আওয়াজ তোলা, এটা আমার দায়িত্ব। তাই কলকাতায় না বসে আমি এখানে আসতে চেয়েছিলাম। আমাদের হিসাব দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন, ঠিক আছে, 60 জন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে, ট্রাফিক বন্ধ হয়ে যাবে, 60 জনকে যাওয়ার দরকার নেই, 3 জন আক্রান্ত এমএলএ যাবেন। কোর্টে যিনি পিটিশন করেছেন কালচিনি এমএলএ, আমাদের গোর্খা নেতা, এসটি নেতা, নেপালি নেতা, চা বাগানের নেতা বিশাল লামা যাবেন, আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন। আমি সেই কারণে জেলা প্রেসিডেন্টকে বলেছি, এমএলএদের বলেছি, উত্তরবঙ্গ জোন যিনি দেখেন দীপক বর্মনকে বলেছি, কোন কর্মীকে আসতে না বলবেন, কারণ 21-এর পরে অত্যাচার আমি দেখেছি, আপনাদের চোখের জল আমি দেখেছি। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে গিয়ে আপনাদের সঙ্গে মিট করেছে, আমি দেখেছি। 23-এর পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি 2 বার, 24-এর লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার। এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে, বাবা মাকে দেখতে, সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও, দ্রুত মোটরসাইকেল করে আসতে গিয়ে গাছের ধাক্কায় প্রাণ পর্যন্ত গিয়েছে। আমাদের মহিলা কর্মী, সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে, সব ছবি ভাইরাল হয়েছে। 8 বছরের শিশুকন্যা থেকে 80 বছরের বৃদ্ধা মা, এই জিহাদিদের হাতে কেউ
ছাড়া পাননি, সবাই অত্যাচারিত। তাই আমরা আসতে চেয়েছিলাম। প্রথম আমি জানি এটা করবে, খবর ছিল। আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বসু, রাজ্যের মুখ্য সচিব মমতার পা চাটে মনোজ পন্থ, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাটা, আমি তাদেরকে মেল করে 2021 সালে মহামান্য জাস্টিস রাজা শেখর মান্থার দুটি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি। একটি ভাড়া করা গাড়িতে বাগডোগরা থেকে আমি সকাল 10টায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি। ফালাকাটা প্রেরণার পরে ভাই নিশীথ প্রামাণিক, আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, তিনি আমাকে বলেন, দাদা খবর পাচ্ছি ঘোকসাডাঙ্গা আটকাবে, পূর্ণিবাড়িতে পাথর ছুড়বে, খাগড়াবাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনি আমার একটা অনুরোধ রাখুন, এই কনভয়ে আমার সিআইএসএফ এর বুলেট প্রুফ গাড়িটা আছে, নেন, পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন। প্রথমটা উড়িয়ে দিলেও, আবারও বলি, মদন মোহনজির অশেষ কৃপা, শ্রাবণ মাস, বাবা মহাদেবের আশীর্বাদ, ভালো কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। মমতাকে হারিয়েছি, তাই ওদের এত রাগ। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি, ঘোকসাডাঙ্গায় সামনে এলো, পুলিশ ঠেলে সরালো, গতমকে যত রকম বাজে কথা আছে। 87 বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব, 78 বছরের আমার অসুস্থ মাতৃদেবী, তাদের নাম ধরে, তাদের কথা উল্লেখ করে, এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম, 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই, ভোটার তালিকা থেকে তাড়াতে চাই। রাগটা হচ্ছে বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা কোচবিহার, পাশেই বাংলাদেশ, বহু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন, সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দিনহাটা 28%, কোচবিহার দক্ষিণ 28%, মেঘলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। কোন হিন্দুর কোন সমস্যা হবে না, কোন রাজবংশের সমস্যা হবে না। দায়িত্ব নিয়ে বলছি, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার 2-3বার কথা হয়েছে, বলছে একজনেরও কেশাগ্র স্পর্শ হবে না। আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী। আমার যদি সনাতনী হিন্দুদের, আমার যদি রাজবংশীদের, আমার যদি নবশূদ্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন হিন্দুর এতটুকু আইনগত ভাবে কোন ত্রুটি হয়, আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি পদত্যাগ পত্র দিয়ে দেব। কিন্তু এটাও কান খুলে শুনে রাখুন, একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না, তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটা তারের উপরে ফেলবো। বাড়িতে নিশীথকে বললাম, কোথায় গো তোমার পাথর, কি খবর ছিল? বলছে দাদা খবর ঠিকই ছিল, একটু দেখুন। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, 1,500 উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে
গরিব। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন। আমি এর শেষ দেখে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলাও হবে, বদলাও হবে, বদলাও হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না। সংগঠিত করুন, নিজেদের সংগঠিত করুন। এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে, তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায়, এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না। পিপিলিকার পাখা গজায়, জসমিন দেশে জলাচার। ভরসা রাখুন, হিসাব হবে, সুৎসহ হিসাব হবে, বদল হবে, বদলাও হবে। ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা এতক্ষণ নজর রাখছিলাম শুভজিৎ কোচবিহারে, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছিলেন, সেদিকে আমাদের নজর ছিল। আর আমরা দুটো ছবি দেখাবো এই মুহূর্তে। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কামারপুকুরে পৌঁছে গিয়েছেন, সেই ছবিটাও দেখাবো। দুটো ছবি এই মুহূর্তে টিভি 9 বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে শুভেন্দু অধিকারীর কনভয়ে যে মুহূর্তে হামলা হয়েছিল সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আর অপরদিকে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কামারপুকুরে পৌঁছে গিয়েছেন। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ জন্মভূমি এই কামারপুকুর, সেখানে আজকে আমরা পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কনভয় কিন্তু ইতিমধ্যে একদিকে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় আজকে যখন হামলা চালানো হয় সেই সময়কার ছবি যেরকম দেখাচ্ছি, পাশাপাশি কামারপুকুরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর দুটো আলাদা আলাদা ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। কামারপুকুরের তরফ থেকে এবং আরও একবার কোচবিহারে আজকে যে ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারীর গাড়িতে যেভাবে হামলা চালানো হয়েছে, আমরা কনসিয়াসলি হামলা শব্দটা বললাম তার কারণ ছবিতে দেখতে পাওয়া গিয়েছে। আরও একবার সেই ছবি পিসিআরকে দেখাতে বলবো। কোচবিহারের ঘোকসাডাঙ্গায় শুভেন্দু অধিকারীর কনভয়ে আজকে পুলিশের সামনেই দেখা গিয়েছে ইট বাঁশ দিয়ে কিভাবে হামলা চালানো হয়। শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতর থেকেও সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে তার গাড়ির বাইরে, গাড়ির ভেতর থেকে তারা যখন দেখছিলেন, বাইরে একদল কিভাবে গাড়ির ওপর চাপড় মারছিল, লাঠি, ইট, বাঁশ দিয়ে কিভাবে গাড়িতে আঘাত করা হয়। শুভেন্দু অধিকারীর গাড়ির পিছনের কাঁচ ভেঙে গিয়েছে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। তুমুল উত্তেজনা আজকে এই মুহূর্তে আপনার টেলিভিশনের পর্দায়, টিভি 9 বাংলার পর্দায় আলাদা আলাদা 5টা ভিজুয়ালস দেখছেন। এই 5টা ভিজুয়াল পরপর দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে ক্রোনোলজিক্যালি কিভাবে শুভেন্দু অধিকারীর ঘোকসাডাঙ্গায় তিনি যখন যাচ্ছিলেন তার গাড়িতে হামলা চালানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয়, চোরচোর। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। একেবারে গাড়ির ভেতর থেকে করা হয়েছে শুভজিৎ, যেখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে বাইরে থেকে কিভাবে হামলা, এবং যিনি থামাচ্ছেন তিনি সম্ভবত শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষী। পুলিশের কিন্তু দেখাটা এখানে পাওয়া যাচ্ছে না শুভজিৎ। ঠিক যেটা আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে আদালতের থেকে
আদালতের থেকে অনুমতি নিয়ে এই সভা পূর্ব পরিকল্পিত, প্রত্যেককে জানানো যা যা প্রোটোকল মেনটেন করার দরকার সেগুলো সব করা হয়েছে। জেড ক্যাটাগরি নিরাপত্তা পান এমন এক হাই প্রোফাইল ব্যক্তিত্ব, তার গাড়িতে যদি এভাবে পুলিশের সামনে হামলা হয় তাহলে এরপরেও এ রাজ্যের মানুষ নিরাপত্তা ব্যবস্থা, এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলবে না মধুকল্পিতা? একদম। সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? সাধারণ মানুষের যদি কোনো প্রয়োজন হয় তাহলে তারা সুরক্ষার জন্য কাদের কাছে যাবে? এটাই তো এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। আর এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি শুভজিৎ, শুভেন্দু অধিকারী কোচবিহারে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে, পার্টি অফিস, সেখান থেকে তিনি বেরোচ্ছেন। তিনি কোনো বক্তব্য রাখেন কিনা সেদিকে নজর। এই হামলার কি বলবেন? এই যে উদয়ন গুহ আজকের এই হামলা, উদয়ন গুহ কি সবাই জানে, চোর, ক্রিমিনাল, গুন্ডা। তারপরে ওর পরিণতি যার হবে আইনের মধ্যে থেকেই হবে, চিন্তার করছেন না। পাইলট নেবে না, স্টেট পুলিশের পাইলট নেবে না, নো পাইলট, नो पायलट, पायलट नहीं लेना, मत लेना पायलट। দেখো স্পষ্টভাবেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন যে পুলিশের পাইলট তিনি গ্রহণ করবেন না, এবং পুলিশের পাইলট গাড়ি এখানে চলে এসেছিল এবং পুলিশের পাইলট গাড়ির সামনে তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি পুলিশের পাইলট গাড়ি আজকে কিন্তু নেবেন না, এবং সরাসরি কিন্তু তিনি এই মন্তব্য করলেন কুচবিহার দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময়। তার কনভয়ের সামনে পুলিশের একটা পাইলট ভ্যান থাকে সবসময়, আমরা সবাই জানি, কিন্তু আজকে বিজেপি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে একটা ব্যাপার কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আজকে এই যে এখান থেকে তিনি যাচ্ছেন, তিনি বিরোধী দলনেতা, তার গাড়ির সামনে পুলিশের যে পাইলট থাকে। সুমন, আমি একটি বিষয় তোমার থেকে স্পষ্ট হতে চাইবো। শুভেন্দু অধিকারী দলীয় কার্যালয় থেকে বেরিয়ে জানালেন তিনি পুলিশের পাইলট নেবেন না। তিনি কোথায় যাচ্ছেন এই মুহূর্তে? ফলে যে গাড়িটা ভাঙচুর হয়েছিল, সেই গাড়িতে বসেই কিন্তু তিনি যাচ্ছেন, এবং এই যে বুলেট প্রুফ গাড়ি, তার সঙ্গে রয়েছেন নিশীথ প্রামাণিক, এবং নিশীথ প্রামাণিকের এই বুলেট প্রুফ গাড়িতে করেই তিনি যাচ্ছেন। তার স্পষ্ট বক্তব্য একটাই ছিল যে পুলিশের যে পাইলট ভ্যান যেটা তিনি পান, কোনো কারণে বোধহয় শুনতে পারেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমরা একবার কামারপুকুর থেকে সরাসরি যারা এখানে উপস্থিত আছেন, এছাড়াও বাড়িতে উপস্থিত আছেন, মানে মন্দিরে স্বামী আদ্রিজানন্দ মহারাজ, স্বামী প্রণবানন্দ মহারাজ, স্বামী দয়ারূপানন্দ মহারাজ, স্বামী নিহিতানন্দ মহারাজ, স্বামী পুরোহরানন্দ মহারাজ, স্বামী যাদবাত্মানন্দ মহারাজ, আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, ডিজি পুলিশ রাজীব কুমার, অন্তরা ডিএম এবং এসপি কামনাশিস সহ সকল প্রশাসনের সকলকে, আমার এখানে ডক্টর রত্না নাগ থেকে শুরু করে, অসীমা থেকে শুরু করে, বেচা থেকে শুরু করে, মিতালি থেকে শুরু করে, তপন থেকে শুরু করে, রমেন্দ্র থেকে শুরু করে, কৃষ্ণা থেকে শুরু করে, সবার নাম হয়তো বলতে পারছি না, অনেক পুরোনো দিনের সমীর ভান্ডারী। এই তোমার নামটা কি গো? তুমি কি গোঘাটের? কি করো? আচ্ছা, সেই তোমায় আমি খুঁজছিলাম। স্বরূপ দেখবেন, হ্যাঁ বসো বসো। কৃষ্ণ থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, সমীর ভান্ডারী থেকে শুরু করে, আমার পুরনো পরিচিত সকলকে, এবং যারা আপনারা বিভিন্ন বিশিষ্ট মানুষরা কামারপুকুরকে ভালোবাসেন, জয়রাম বাটিকে ভালোবাসেন, আমার তপশিলি, আমার আদিবাসী, আমার সকল সম্প্রদায়, সংখ্যাগুরু সংখ্যালঘু সকলেই, ছোট বড় মধ্য সকলকেই আমার প্রণাম এবং শুভকামনা জানাবো। আমি যেহেতু এখান থেকে ঘাটাল যাব, বন্যা ত্রাণের ওখানে, বন্যা প্লাবিত অঞ্চলে, তারপর ওখান থেকে মেদিনীপুর যাব, তাই আজকে একটু সময় কম থাকার জন্য আমি মন্দির প্রাঙ্গণে আগের বার এসেও গিয়েছিলাম, এবং রামকৃষ্ণ পরমহংসদেবকে, মা শারদা দেবীকে, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এই প্রোগ্রামের আমরা সূচনা করেছি। ওনারা সব প্রোগ্রামে, মহারাজরা আমার প্রোগ্রামে যায়, জগন্নাথ ধাম থেকে শুরু করে দুর্গাপুজো।
তাদের আশিস, তাদের স্নেহ, তাদের শুভকামনা, তাদের আশীর্বাদ সব সময় আমরা পাই। আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পথপ্রদর্শক, আমাদের ফিলসফার অ্যান্ড গাইড। আমি সকলকেই সম্মান জানাই। আজকে তাদের দাবি মেনে অতিথিশালা, ভোগঘর এবং পার্কিং সেন্টারের উদ্বোধনের ফাউন্ডেশন স্টোন করা হলো। আমি সিএসের সাথে কথা বললাম, পিডব্লিউডির সাথেও কথা বললাম। বেটার হচ্ছে আমাদের ওনারা যেভাবে গাইড করবেন আমরা সেভাবে করে দেব এবং সেই জন্য আজকে আমি ঘোষণা করছি আরও অনেক কাজ বাকি আছে ওনাদের, যেটা জয়রামবাটি কামারপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে। একটা তরুণও হওয়া উচিত, এখানে সাজতে পারে। সেই জন্য আমি স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিচ্ছি। তাতে মেম্বার কাদের রাখবেন সেটা উনি ঠিক করবেন। ডিএমএসপিকে রাখতে পারেন, পিডব্লিউডিকে রাখতে পারেন, অন্যান্য মহারাজদের যাদের রাখবেন আপনি লিস্টটা ডিএমকে দিয়ে দেবেন, আমাদের পাঠিয়ে দেবেন। এবং আমি তাতে 10 কোটি টাকা দিয়ে যাচ্ছি, স্যাংশন করে যাচ্ছি। আজকের যে প্রজেক্টটা আছে এগুলো হবে, তাতে প্রায় 6.25 কোটি টাকার মতো খরচ হবে। বাদবাকিও যে কাজগুলো থাকবে করে দেবার জন্য 10 কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি, যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিক মতো করতে পারে। আপনারা জানেন আমাদের সাথে স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা সকলের একটা অন্যতম সম্পর্ক, ঐতিহাসিক, ধার্মিক, মানবিক সম্প্রীতি, যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন, শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার জায়গার দরকার নেই। রামকৃষ্ণ, সারদামা, স্বামীজির পাশে ঘুরলেই এটা হয়ে যায়। বাদ বাকি সব জনজাতি, কাস্ট, ক্রিড, তাদের নিজেদের নেতা আছে। কেউ বিরসা মুন্ডা, কেউ জয় জহর, কেউ মতুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলি, কেউ অনুন্নত সম্প্রদায়, কেউ উচ্চবর্ণ, কেউ নিম্নবর্ণ। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। সংখ্যালঘু কেউ গুরুজন, কেউ আবার সংখ্যালঘু। সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম? রামকৃষ্ণ পরমহংসদেব। আজকে আমার সময় নেই, তা নাহলে আমি ঘন্টার পর ঘন্টা এই সাবজেক্টে বলতে পারি। আমি 3টে কথা বলবো। রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতটা ভালো করে পড়ুন, যেখানে উনি লিখেছিলেন, ওরে টাকা মাটি, মাটি টাকা। মানবিকতার পথ দেখিয়েছিলেন, সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন, সমাজকে, মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে। 2 কি বলেছিলেন? জলকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, তফাৎ তো এটুকুই কথার মধ্যে। রক্ত কিন্তু সবার এক, এটা আমি বললাম, এই ভেবেই বলেছিলেন। তিনি আর একটা কথা বলতেন, ওরে কেউ মাকে মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, তফাৎ এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। এটাই কিন্তু আমাদের শিক্ষা। আমি এখানে অরুণ গুইসহ সকলকেই যেতে পারছি, যাদের অনেকের হয়তো নাম আমার বলা হয়নি, এটা কিছু মনে করবেন না, সবসময় সময়ের কম থাকার জন্য হয়। আর স্বামীজি কি বলেছিলেন? যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারেনি, তিনি হিন্দু ধর্মকে জয় করে এলেন শিকাগোতে গিয়ে। কত কষ্ট করতে হলো, রাস্তার ধারে বসে থাকতে হয়েছে,
ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে, বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে, গ্রহণ করেছে, শিকাগোয় বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে। যখন তিনি প্রথম ঢুকেছিলেন অনেকে ভাবছিল আরে এ আর কি করবে, মাত্র 39 বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং উনি বলতেন এমন একদিন আসবে, নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে, কৃষকের ঘর থেকে, নিম্ন বর্ণের ঘর থেকে। অনেক চিন্তা করেই বলেছিলেন। তিনি বলেছিলেন ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল। তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল। তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল, একসাথে ছিল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। এটা মাথায় রাখবেন। স্বামীজি হোক, নেতাজি হোক, রামকৃষ্ণই হোক, সারদামাই হোক, ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত, মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছেন। আর আমাদের তপবনের মুনি ঋষিরা বলেছিলেন ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। সারা বিশ্বের পুত্রকে, পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন। কারা? আমাদের তপবনের। ঋগ্বেদ পড়ে না, অথর্ববেদ পড়ে না, সামবেদ পড়ে না, ঋতুবেদ পড়ে না, জানে ধর্মের মানেটা কি। এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায়, আদরে, স্নেহে, শুভকামনায় একত্রিতভাবে রাখবে, এটাই ধর্ম। বলুন তো, বেলুড় মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের, তখন সুহিতানন্দ মহারাজ জেনারেল সেক্রেটারি ছিলেন, শান্তনু ছিল। আমি জিজ্ঞেস করলাম দক্ষিণেশ্বরে বেলুড় মঠের মধ্যে মুসলিম দরগা? ওনারা বললেন এটা তো স্বামীজির সময় থেকেই আছে। তাই তারা বেলুড় মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে, জান দিতে পারে, রামকৃষ্ণ মঠে দিতে পারে, তাহলে কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা মা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি জয় হিন্দ স্লোগান, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম প্রচুর নাম আছে বলা যায়। কিন্তু যেহেতু সময় সংক্ষেপ, আমি এটুকু বলতে পারি রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম সর্বধর্ম সমন্বয়, আমি এটাকে বিশ্বাস করি, এটাকে আমরা পাথেয় করি। ছোটবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না, এটাই থাকবে চিরজীবন। এটাকেই সঞ্চয় করে বাঁচবো, এটা দিয়েই সঞ্চারিত হব, পুষ্পিত হব, সুরভিত হব, আপ্লুত হব, বিকশিত হব, সুশোভিত হব, পঞ্জীবিত হব। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো, যাতে সবাই জানতে পারে। কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন। কথামৃত আমার মুখস্থ। স্বামীজির তরুণের স্বপ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসের, আমরা ট্যাব দিই স্কুলে, যে স্মার্টফোন দিই তার নাম, স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল। আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম। সিস্টার নিবেদিতা সবাই ভুলে গেছিল, তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম।
এবং শুধু তাই নয়, দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম। কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি, কারণ এরা আমাদের প্রাণপুরুষ। এরা না থাকলে জগৎ সংসার চলে না। মানুষ ধর্মের মধ্যে কি পায়? শান্তি পায়, স্বস্তি পায়, প্রার্থনা জানায়, ভক্তি জানায়, আর নিজের মঙ্গল কামনা করে, সবার মঙ্গল কামনা করে। সেই জায়গাটা যদি হারিয়ে যায়, আমরাও তো হারিয়ে যাব। কাজে ইতিহাসকে ভোলা উচিত নয়। ইতিহাসকে মাথায় রেখে পায়ে রেখে মানে পদধূলিতে প্রণাম জানিয়ে, সম্মান জানিয়ে তবেই জীবন গড়ুন। স্বামীজি বলতেন নৈতিক চরিত্র গঠনের কথা, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আজকে নৈতিক চরিত্র গঠনের পালা, ইতিহাসকে রক্ষা করার পালা, ধর্মকে রক্ষা করার পালা, সম্প্রীতিকে রক্ষা করার পালা, মানবিকতাকে রক্ষা করার পালা, সৌজন্যতাকে রক্ষা করার পালা, ভদ্রতাকে রক্ষা করার পালা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই জায়গাটা এমনই একটা জায়গা, কামারপুকুর, একদিকে চলে যাচ্ছে হুগলি, অন্যদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, গোপীনাথপুর, শিহর। আমার খুব মনে পড়ে সেদিন যদি কামারপুকুরের আশ্রম তাদের না খাবার দিত, তারা দুটো খেতে পেতেন না। তখন আমি রেল মিনিস্টার ছিলাম, আমার মনে আছে কি অত্যাচার চলেছিল। আর সব মানুষ, আমি যখন রাত 12টায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএম এর আমলে, এবং কেউ, আর ওরা রান্না করে খাচ্ছে, মদ মাংস রান্না করে খাচ্ছে, আর মানুষগুলো কোথায় ছিল? আমার সাথে সেদিন বিশ্ব অনিন্দরা ছিল, তারা দেখেছিল। আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে। পরে খবর পেলাম কামারপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে, ওরা ওদের শেল্টার দিয়েছিল। সেদিনের কথা অনেকে ভুলে গেলেও আমি কিন্তু ভুলছি না। একদিকে গোঘাট, একদিকে খানাকুল, একদিকে পরশুরা, একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর, ওদিকে শিওর, তার পাশে কোতলপুর, জয়পুর, পুরো বিষ্ণুপুর সাব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে। তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই, আমি দেখি মা শারদার একটা ছবি ওরা রেখে দেয়। আমার আসনেও আছে, আমার ঠাকুরের আসনেও আছে। কারণ আমরা যেটা ছোটবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না। এইটুকু যেন মনে রাখতে পারি, শ্রদ্ধাজনদের যেন শ্রদ্ধা জানাতে পারি। মহারাজদের আমাদের অনেক প্রণাম, আমাদের অনেক শুভকামনা। তারা যেন সুস্থ থাকেন। তারা সব ভালো কাজ করেন, সমাজ সেবা করেন, আর্ত মানুষের সেবা করেন, বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন। আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয়, জানেন তো, ভাজা মুড়ি কামারপুকুরে, সে পাপড় টাপড় দিয়ে দারুণ করে ভাজে। আমি শুধু বলেছি ঝাল ছাড়া, কারণ মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না। কাজে ওদের কাছে ওদের সাদা বোঁদে কত বিখ্যাত, নাড়ু। আমি তো বাড়িতে গিয়ে দেখে এসছি কি সুন্দর আগলে রেখেছেন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন, সেই ভিটেটা দেখে ধন্য হতে হয়। আমি খুব ভালোবাসি এইগুলোকে। ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি 2 দিন এসে থাকবো ওখানে, আমি জাস্ট প্রেয়ার করবো, নাথিং এলস, যখন আমি সুযোগ পাবো। আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটাল যেতে হবে, এখান থেকে অনেকক্ষণ যেতে হবে, আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে। পরে আমার গাড়ি 5 কিলোমিটারও চলছে না, ফলে আমার হয়তো সন্ধ্যা হয়ে যাবে ওখানে যেতে। তাই ক্ষমা চেয়ে নেবো, আর সবার সুস্বাস্থ্য কামনা করে, সম্প্রীতি কামনা করে নোটিফিকেশনটা সিএস কালকেই করে দেবে। বাদ বাকি আপনারা যাকে যাকে নিতে চান আপনারা বোর্ডে নিয়ে সম্পূর্ণ করে পাঠাবেন। তারপরে আপনাকে আমি ঘোষণা করে দিয়ে গেলাম, আপনি একটা বোর্ড তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন। আমাদের নজর রাখতে হবে বসিরহাটের দিকে। বসিরহাটে সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ব্যাপক উত্তেজনা। আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, 2 দলের হাতাহাতিতে চরম উত্তেজনা। দেখুন, দীপঙ্কর রয়েছেন আমাদের
ঠিক কি কারণে এই গন্ডগোলের সূত্রপাত? দেখুন, ঘটনাটা ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিজপুর গ্রাম পঞ্চায়েতের বড় গোবরা এলাকায়। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছিল এবং সেই চলাকালীন সেখানকার স্থানীয় স্তরে এই বিবিপুর গ্রাম পঞ্চায়েতের যে সুলেহা খাতুন আছেন, তিনি আইএসএফ এর সমর্থক, তিনি এসেছিলেন কিছু সমস্যা নিয়ে। তিনি সেই সমস্যাগুলোর কথা জানতে চেয়েছিলেন, কিন্তু তার সমস্যা কেটে দিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের লোকজন তারা তাদের সমস্যাগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছিল, গুরুত্ব দিচ্ছিল। এই নিয়ে উত্তেজনা শুরু হয় এবং পরবর্তীতে তাদেরকে মারধর করা হয়। উল্টো একতরফা হয়েছে তা নয়, দুতরফেই ধাক্কাধাক্কি মারামারি হয়েছে, যে ছবি আমরা দেখাচ্ছি। এই ঘটনা ঘটবার পরই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলের পরবর্তীতে তারা পুলিশ আছে, মাটিয়া থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ করে। কিন্তু এই যে ঘটনা আমাদের পাড়া আমাদের সমাধান, এই জায়গাতে মূলত রাজ্যের সাধারণ মানুষের, রাজ্যের যে সমস্ত বুথে যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করার কথা। যে কোনো মানুষই সে তার সমস্যা নিয়ে আসতে পারেন, কিন্তু আইএসএফ কর্মী তার দাবি যে তার সমস্যাগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছিল না বা তার বক্তব্যগুলো শোনা হচ্ছিল না। সেই কারণেই তিনি কথা বলতে গেলে তখন তাকে ধাক্কাধাক্কি করা হয়, মারধর করা হয়। এই ঘটনা ঘটে পরবর্তীতে সূত্রপাত বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। ক্যাম্পে গেছিলাম কাজের স্কিমের জমা দিতে, তার জন্য শাসক দল আমাদের মারধর করে বার করে দিল, দিয়ে আমাদের স্কিম কোনো জমা নেয়নি, ওদের ইচ্ছা মতো স্কিম জমা দিচ্ছিল। জমা দিয়ে লাস্টে আমাদের বার করে দিয়ে লাস্টে পুলিশ আর বিডিও সাহেব এসে নিজেদের সামাল দিচ্ছিল। এরকম কোনো ঘটনাই ঘটেনি, আমি নিজেও ছিলাম না সেখানে। সাধারণ মানুষই এক জায়গা হয়ে তাদের ভিতর থেকে ওই স্কিমগুলো তুলে নেছে। তার ভিতরে এইবার নিজেরা কিছু তো প্রশ্নই ওঠে না, একটু কাটাকাটি হয়েছে, যেদিকে লোক বেশি, যে কাজের দিকে মেজার পার্সের লোক বেশি সেই কাজগুলো অগ্রাধিকার দিতেছে। সব যত কাজ হয়েছে সবই লিস্টেড হয়েছে, যা আমি পরে শুনলাম ও মিথ্যা অভিযোগ করছে, ঘটনা ঘটেইনি। 2026-এর নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যে পাড়ায় পাড়ায় সমাধান করে মানুষকে বিভ্রান্ত করে আবার চমক দেওয়ার চেষ্টা। কিন্তু বাংলার মানুষ এবারে সিদ্ধান্ত নিয়েছেন, যে মুখ্যমন্ত্রী 14 বছরে উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন, মমতা ব্যানার্জির এই মিথ্যা ভাওতা প্রতিশ্রুতিতে মানুষ আর বিশ্বাস করছে না, আস্থা রাখতে পারছে না। তাই আজকের পাড়ায় পাড়ায় সমাধানের নামে মানুষকে রক্তারক্তি হতে হচ্ছে। তৃণমূলের ভাগ বাটোয়ারা রাজনীতি ছাড়া আর নতুন কিছু নয়। আর এই মুহূর্তে আরো একটি খবরে নজর থাকবে। নিকাশির কাজ না হওয়ায় ক্ষোভ, গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। 10 বছর ধরে নিকাশি ব্যবস্থার হাল বেহাল। বিধায়কের তহবিল থেকে টাকা মঞ্জুর হলেও কাজ ছিটে ফোটাও হয়নি বলে অভিযোগ, যার জেরে বর্ষায় জলমগ্ন ডোমচুরের মেগড়ি পঞ্চায়েত এলাকা। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রত, বিস্তারিত জানাও। দেখো, বেগড়ি যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে জমা জল মানুষের একটা সমস্যা এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করছেন, বিগত 10 বছর ধরে তারা সাংসদ এবং বিধায়ককে জানিয়েছিলেন এবং সেখান থেকে টাকা কিছুটা স্যাংশন হয়েছিল, ছিটে ফোটা কাজ হয়েছিল। কিন্তু প্রতি বছর এই বর্ষার সময় তারা কিন্তু জল দুর্ভোগে তারা দিন কাটান এবং তারা আজকে বাধ্য হয়ে গ্রামবাসীরা বেগড়ি সাকারিদহ বিদ্যালয়, তারা কিন্তু ওখানে একটা আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি প্রকল্পের কাজ চলছিল, সেখানে তারা তালা বন্ধ করে দেন এবং সেই সরকারি প্রকল্প সেখানে বন্ধ করে দেন। এবং তাদের মূলত একটাই দাবি, বারবার বিধায়ককে বলা হয়েছিল যে এলাকার নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন করতে, কিন্তু তা করা হয়নি। অবশেষে তারা বাধ্য হয়ে কিন্তু আজকে তালা বন্ধ করে দেন। পরিস্থিতি সামাল দিতে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী আসেন এবং পাশাপাশি বিডিও স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনিও এসে আশ্বস্ত করেন এবং এই মুহূর্তে তারপরে পুলিশ এসে আশ্বস্ত করার পরেই কিন্তু সমস্ত পরিস্থিতির স্বাভাবিক হয়। ধন্যবাদ তোমাকে। তো আমরা বলেছিলাম যে যারা আসছে আমরা তাদের নিয়ে একবার এলাকা পরিদর্শন করিয়ে তারপর আমরা কাজ শুরু করতে দেবো। তো আমাদের দাবিটা তারা পূরণ করেনি, যার জন্য আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এখন আমাদের স্যার এসেছে, বিডিও সবাই এসেছে, এসে আশ্বাস দিয়েছে, উনি আশ্বাস দিয়েছে আমরা ফের পুনরায় কাজ শুরু করতে ওনাদের সাথে পরিদর্শনে যাবো। মানে ঘরে জলে ডুবে যাচ্ছে, তারা বসবাস করতে পারছে না। এমএলএ কোটা থেকে টাকা স্যাংশন হয়ে আছে, এখানে কাজ হচ্ছে না। কি কাজ? নিকাশি কাজ। নিকাশি কাজ নয়নজলি যে আছে, কতদিন ধরে পড়ে আছে? এটা আজ প্রায় 14-15 বছর ধরে পড়ে আছে। একটা সমস্যা তো এখানে আছে, সমস্যা সেখানে এখানে এরা আমরা এখানে ফিল করছি, ওনারা যেমন এতদিন ধরে ফিল করছেন আমরাও ফিল করছি, আমরা বুঝিয়েছি, কিন্তু এখন যতক্ষণ না বিডিও সাহেবকে দেখেছি উনি আসুন সমস্যা কি আছে। আমরা দেখছি, টেক আপ করেছি ব্যাপারটা, ইস্যুটা একটা আমরা নিশ্চয়ই মেটানোর দিকে নিয়ে যাবো।
আর এই মুহূর্তে আপনাদেরকে উত্তরাখণ্ডের উত্তর কাশীর একটা ছবি দেখাবো। আমি পিসিআরকে অনুরোধ করব ছবিটা বিগ ওয়ালে দেখানোর জন্য। সেখানে কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি একবার দেখুন। উত্তরাখণ্ডের উত্তর কাশীর ছবিটা দেখাচ্ছি, যেখানে ভয়াল রূপ নিয়েছে হরপা বান। কাদা পাথরের স্রোত নামলো পাহাড়ি ক্ষীরগঙ্গা নদীতে। দেখুন সেই ছবি দেখাচ্ছি কিভাবে স্রোত নেমে আসছে, যার ফলে কিন্তু এখানে যে এলাকাটা রয়েছে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। উত্তরাকাশীর ছবি দেখতে পাচ্ছেন, ভয়াল রূপ নিয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। আমি কমলেশের কাছে চলে যাবো। কমলেশ, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি বলতে যে হরপা বান নেমেছে, আমরা সাধারণত জলের হরপা বান দেখি। এক্ষেত্রে যেটা হয়েছে, পাহাড়ি কোনো একটা অংশে হয়তো বিরাট বড় ধস নেমেছে বৃষ্টির ফলে, এবং তাতে কাদা এবং পাথর নিয়ে নদীতে নেমে এসেছে, এবং তার মধ্যে জল, মানে কাদা পাথরের স্রোত নদীর উপরের ঢাল থেকে ক্রমশ নিচের দিকে নেমে এসেছে। এই যে অঞ্চলটাতে এই ধসটা নেমেছে, এটা উত্তরকাশী থেকে যে রাস্তাটা যমুনোত্রীর দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের গঙ্গার যে সোর্স সেই গঙ্গোত্রীর দিকে যাচ্ছে, সেই গঙ্গোত্রীর কাছাকাছি এই গ্রামটা, ধরালি গ্রাম হর্ষিলের। সেখানে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে, একটা ধস এবং বৃষ্টি, তার ফলে নদীতে কাদা পাথরের স্রোত, মানে হরপা বান নামার পর ওই যে গ্রামটা ধরালি গ্রাম, সেই গ্রামের বহু বাড়ি সেই কাদা স্রোতের তলায় পড়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মূল যে গঙ্গা নদী, তারই একটা ছোট শাখা নদী হচ্ছে এই ক্ষীরগঙ্গা। সেই ক্ষীরগঙ্গার নদীতে যে স্রোতটা নামলো, সেটা আশপাশে অনেকগুলো বাড়িকে টেনে নিয়ে মূল গঙ্গা নদীতে গিয়ে ফেলছে, মানে এতটাই তার গতিবেগ। অর্থাৎ বোঝা যাচ্ছে পুরো এলাকাটা কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত হয়ে পড়েছে। যেভাবে নেমেছে এই হরপা বান, তার ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। যারা সাধারণ মানুষ রয়েছেন সেখানে, তারা রীতিমতো আতঙ্কিত। ধন্যবাদ তোমাকে কমলেশ। जनपद के धराली क्षेत्र में बादल फटने की अभी सूचना आई है और बहुत तेज गति से मलबा आया है पानी के साथ। हमारा प्रयास है कि इस समय में सभी को जल्दी से जल्दी राहत के काम किए जाएं, बचाव के कार्य किए जाएं। जिला प्रशासन के लोग वहां पहुंच रहे हैं, साथ में हमारी सेना के लोग, एनडीआरएफ, एसडीआरएफ, आपदा प्रबंधन विभाग लगातार कोशिश कर रहा है कि हमारी सर्वोच्च प्राथमिकता है कि सभी को इस समय राहत की जाए, सभी को बचाया जाए और हर प्रकार से जान माल की सुरक्षा की जाए। बहुत मरी मामा के लिए फोन करना। मामा चलेगा, फोन कर मामा के लिए फोन MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।